15 লাখ টাকা, 12 লাখ টাকা, আর এটা 7 লাখ টাকা, 10 লাখ টাকা এরকম। ওকে, তাহলে আমরা একটু হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির দিকে যাই। এমনি প্রশ্ন করেন, আসলে এগুলো তো মানে খুব মানে আপনাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, চেম্বার ওরিয়েন্টেড কিছু থাকলে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন করে আপনাদের কনসেপশন ক্লিয়ার করে বলতে পারেন। আর আমরা জাস্ট একটু আলোচনা করি, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমরা প্রশ্ন করি। ডায়ালিটেড কার্ডিওমায়োপ্যাথি, তাহলে আমরা একটু হাইপারট্রফির দিকে যাচ্ছি। হ্যাঁ, এই নাইস প্রেজেন্টেশন। আসলে অনেক সময় দেখা যায় প্রশ্নগুলো পরে আসে আর কি, প্রেজেন্টেশনের সময় থাকে না। না থ্যাংক ইউ। আপনাদের মানে প্রেজেন্টেশন রিলেটেড কোয়েশ্চেন থাকলে এই সময় আমরা করে করে ক্লিয়ার হয়ে নিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে থ্যাংক ইউ। আমাদের কাছে মোস্টলি পেশেন্ট আসে হচ্ছে ডায়ালিটিক কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট। যখনই আসবে, ফিমেল যদি আসে, যদি বলে শ্বাসকষ্ট হয়, আমরা হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, অস্থির লাগে, পায়ে পানি চলে আসছে, তাকে হিস্ট্রি নিতে হবে সে রিসেন্ট কোনো প্রেগনেন্ট হয়েছে কিনা, অর্থাৎ সে প্রেগনেন্ট কিনা। যদি রিসেন্ট প্রেগনেন্ট হয় বা গত 6 মাসের মধ্যে প্রেগনেন্ট বা 6 মাসের বাচ্চা আছে বা মানে প্রেগনেন্ট হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা আমাকে ইকো করতে হবে। আর যদি কোনো মেল আমাদের কাছে আসে শ্বাসকষ্ট নিয়ে, হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, কিছু করতে গেলে হাঁপিয়ে যায়, তাহলে একটা ইসিজি, একটা ইকো ম্যান্ডেটরি করতে হবে। ইসিজি ইকো আপনাদেরকে বলে দিবে এটা ডায়ালিটিক কার্ডিওমায়োপ্যাথি। ডায়ালিটিক কার্ডিওমায়োপ্যাথি হলে আপনারা কয়েকটা ড্রাগ মাস্ট দিতে হবে। একটা হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকারের কাজ হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন বাড়ানো, যেটাকে আমরা কার্বিডিলল, অর্থাৎ আলফা এবং বিটা দুইটা ব্লকার। কার্বিডিললটা ইজেকশন ফ্র্যাকশন বাড়াতে খুব বেটার রোল প্লে করে। নাম্বার 2 দিতে হবে হচ্ছে ডায়ারিটিক্স। ডায়ারিটিক্স আমরা খুব কমনলি ইউজ করি কম্বিনেশন, যেটা অর্থাৎ ফুসমাইড এবং অ্যাসপারিলেট্রন, যেটা কম্বিনেশন, সেই কম্বিনেশন ইউজ করতে পারেন, অথবা অ্যাসপারিলেট্রন ইউজ করতে পারেন। অ্যাসপারিলেট্রনের গাইডলাইনে অনেকগুলো স্টাডি আছে যেটা অ্যাসপারিলেট্রনের আউটকাম খুব ভালো। আচ্ছা, কার্বিডিলল এটা কিভাবে দেন? এই যে আমরা ডিপেন্ড করে আপনার ফেলিউর উপর। পেশেন্টের যদি বিপি ভালো থাকে, 110 নাকি হাফ আমরা জিরো? যেটা করি 1010, অর্থাৎ একটা সকালে সকালে দিলে সে 12 ঘন্টা কাজ করে, একটা বিকালে। রাত্রে দিলে সেটা হচ্ছে তার মানে ডায়াবেটিস বেশি হবে, প্রস্রাব বেশি হবে, রাত্রে ঘুমাতে পারবে না। সেক্ষেত্রে আমরা করি 1010। পেশেন্টের অবস্থা ইমপ্রুভ, ডিহাইড্রেশন, তার লেগ ইডিমা নেই, শ্বাসকষ্ট নাই, লাংসে ক্রেপস নেই, সেক্ষেত্রে আমরা 100। পেশেন্ট আরো ইমপ্রুভ, একেবারে সিমটোমেটিক ইমপ্রুভ, ডিহাইড্রেশন সাইন আসছে, একটু মানে উইকনেস বলতেছে, সেক্ষেত্রে 100 দিয়ে রেখে দিই। আচ্ছা, ব্লাড প্রেশার কম থাকলে কার্বিডিলল কি আমরা লো ডোজেস কার্বিডিললটা ইউজ করব? আমাদের ডায়ালিটেড কার্ডিওমায়োপ্যাথির আমার ব্লাড প্রেশার টার্গেট হচ্ছে কি, নিচেরটা 100 বা 90, উপরটা 100 বা 90 থাকলে এনাফ। অর্থাৎ যদি কোনো পেশেন্ট যদি 90 নিচে চলে যায় বা 100 এর নিচে চলে যায়, সেক্ষেত্রে মানে আমাদের ড্রাগগুলো মডিফিকেশন করা লাগবে। তার আগ পর্যন্ত ডেফিনেটলি ওই ড্রাগগুলো আমাদের কন্টিনিউ করা লাগবে। তাহলে একটা হলো বিটা ব্লকার, একটা হলো ডায়াবেটিক্স, একটা হলো হচ্ছে কি এআরবি এবং আননিজেন বালসার্টেন, যেটা হ্যাঁ অর্থাৎ সেকুরিটি বালসার্টেন, সেটা ব্লাড প্রেশার 100 নিচে গেলে সে ওষুধ দেওয়া যাবে না। অর্থাৎ ব্লাড প্রেশার যদি মোর দেন সিস্টোলিক মোর দেন 100 থাকে, সেক্ষেত্রে আমরা সেভিটার অথবা এই যে কি বলে বিভেন্টা সেভিটার অ্যান্টেস্ট নামে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম পাওয়া যায়, সেটা আমরা বেলমোর। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেওয়ার সময় 1/2 আমরা স্টার্ট করি। প্রোগ্রেসিভলি পেশেন্ট যদি টলারেট করতে পারে, সেক্ষেত্রে তার ডোজটা ইনক্রিজ করি। বিটা ব্লকারে একইভাবে আমরা লো ডোজ শুরু করি। যদি পেশেন্ট টলারেট মানে হচ্ছে ব্লাড প্রেশার যদি ফল না করে, পেশেন্ট যদি হাইপো টেনশনের ফিচার ডেভেলপ না হয়, সেক্ষেত্রে আমরা 2 উইকস ইন্টারভ্যালে ডোজটা ইনক্রিজ করি। আর আচ্ছা, ব্লাড প্রেশার একটু কম থাকলে কি আমরা মেটোপ্রোল ইউজ করতে পারি এখানে, মানে কার্বিডিলল পরিবর্তে? মেটোপ্রোলের আসলে মানে ডায়ালিটেড কার্ডিওমায়োপ্যাথি বা হার্ট ফেলিউর পেশেন্টদের ক্ষেত্রে ইনজেকশন ফ্র্যাকশন বাড়ানোর ক্ষেত্রে মেটোপ্রোলের রোলটা খুব বেশি স্ট্রংলি বলে না। মেটোপ্রোলের রোলটা ইস্কিমিয়াতে সেকেন্ডারি অ্যান্টি ইস্কিমিক ড্রাগ হিসেবে ইউজ হয় বেশি। যদি পেশেন্টের সিমটম না থাকে, চেস্ট পেইন না থাকে, এক্সারশনাল ডিসনিয়া না থাকে, শুধুমাত্র ইনজেকশন ফ্র্যাকশন বাড়ানোর জন্য মেটোপ্রোলের ওরকম মানে গাইডলাইন বা মানে অ্যানালাইসিস এভিডেন্স কোনো তারা শো করতে পারে নাই। স্যার বিসোপ্রোলল এটা কি 1.25 দিয়ে শুরু করা উচিত না 2.5 বিসোপ্রোল দিয়ে আমরা শুরু যদি করা? ইনজেকশন ফ্র্যাকশন টার্গেট আমাদের ইস্যু তিনটা, যদি আমাদের টার্গেট থাকে আমরা রেট কন্ট্রোল করব, তাহলে সেক্ষেত্রে মেটোপ্রোল অর্থাৎ বিটা লক যেটা। আর যে আমার টার্গেট থাকে হচ্ছে কি আমি প্রেশার কন্ট্রোল করব, সেক্ষেত্রে বিসোপ্রোল অথবা নেবিবুলোল। আমার যদি টার্গেট থাকে ইনজেকশন ফ্র্যাকশন বাড়াবো, সেক্ষেত্রে হচ্ছে কি কার্বিডিরল। সো বিটা ব্লকারের 4টা ওষুধের 4 রকম ইফেক্ট, সবগুলো ব্লাড প্রেশারের কিছু রোল প্লে করে। কার্বিডোলটা স্যার কখন মানে কিরকম ডোজ দিয়ে শুরু স্টার্ট আমরা করা উচিত? 1/4 যদি ইনজেকশন বিপি যদি খুব কম থাকে, আমরা 1/4 অর্থাৎ আমরা 6.25 পাওয়া যায়, 3.125 পাওয়া যায়। যদি দেখা যায় বিপি খুব কম,
পেশেন্টের ফেলিউর থাকে, সেক্ষেত্রে আমরা খুব লো ডোজ 1/4 বিডি করে শুরু করি। স্যার সকালে দেওয়া বেটার না রাতে? দুই বেলা দিই, সকাল বিকাল। 1/4 তারপর পেশেন্ট যদি বিপি ভালো থাকে তারপরে 2 সপ্তাহ পরে 1/2 ব্লাড প্রেশার যদি আরো ভালো থাকে তাহলে 1/1। ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে, টলারেট করতে পারে, ডিজিনেস না হয়, বসাতে উঠলে ভাটাইগো না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার কার্বিডোল 12.5 বিডি করে দিই। ভাই বিসোপ্রোলোল আর মেটোপ্রোলোল দুইটাই তো কার্ডিও সিলেক্টিভ। ডেফিনেটলি। বিসোপ্রোলোলটা বলতেছেন যে প্রেসারের ব্যাপারে, আর মেটোপ্রোলোলটা হচ্ছে মানে এরিথমিয়া বা মানে টেকিকার্ডিয়া। তো মানে আমার কথা হচ্ছে কি, কার্ডিওসিলেক্টিভ আছে হচ্ছে নেভিবুলল, কার্ডিওসিলেক্টিভ আছে হচ্ছে বিসোপ্রোলল, কার্ডিওসিলেক্টিভ আছে মেটাপ্রোলল, কার্ডিওসিলেক্টিভ এটিনোলল। এই ওষুধগুলোর মধ্যে দেখা গেছে হচ্ছে কি আপনার মেটাপ্রোলল যেটা, মানে বিসোপ্রোললটা হচ্ছে কি আপনার বিসোপ্রোলল, এটিনোলল, এগুলো হচ্ছে কি আপনার কি বলে আপনার প্রেসারের ইফেক্টটা রেডের চেয়ে প্রেসারটা কন্ট্রোল করে ভালো, অর্থাৎ প্রেসারের উপর তার কাজটা বেশি। বাট আচ্ছা, বিটালক যেটা, এটিনোলল যেটা, সেটা হচ্ছে কি রেট কন্ট্রোলতে ভালো রেসপন্স করে। আর নেভিবুলল যেটা, সেটা হচ্ছে কি প্রেসারে যদি বলেন যে বিটা ব্লকার প্রেসার কমায় সবচেয়ে বেশি কোনটা, সেটা হচ্ছে নেভিবুলল। বিটা ব্লকার রেট কন্ট্রোল করে কোনটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কি আপনার বিটালক, অর্থাৎ কি বলে আপনার যে এটিনোলল যেটা, মেটোপ্রোলোল। মেটোপ্রোলল যেটা। হ্যাঁ। মেট্রোপোলার। আর যদি বলেন যে হচ্ছে কি আপনার ইজেকশন ফ্র্যাকশন বা কার্ডিয়াক কন্ট্রাক্টির মধ্যে রোল প্লে করে কেটে, সেটা হচ্ছে আলফা এবং বিটা ব্লক একসাথে, যেটা কার্বিডোল। আচ্ছা, অ্যাজমা সিওপিডি তে সবচেয়ে মানে একটু মানে ইয়েটা অ্যাজমা আর সিপিতে আসলে বিটা ব্লকার গুলো দিয়ে অ্যাভয়েড করা উচিত। যদি খুব দেয়া লাগে সেক্ষেত্রে হচ্ছে কার্ডিওসিলেক্টিভ গুলো দেওয়া উচিত। ডায়াবেটিস মেলাইটিসও কার্ডিও সিলেক্টিভ যেগুলো হ্যাঁ, দেওয়া যাবে। কার্ডিওসিলেক্টিভ গুলো দেওয়া উচিত। হ্যাঁ। সেক্ষেত্রে ভেরাপামিল, ডিলটিয়াজেম এগুলো তো দেওয়া যেতে পারে এসবার পেশেন্ট। বেড়াপে, হ্যাঁ, আমি তো বললাম ফার্স্ট অপশন হচ্ছে কি না দেওয়া উচিত। যদি অল্টারনেটিভ কোনো অপশন না থাকে, এখন বেড়াপেমিল দিচ্ছেন, পেশেন্টের কনস্টিপেশন এবং দেখা যাচ্ছে কার্ডিয়াক ইজেকশন ফ্র্যাকশন কম, সেক্ষেত্রে আমি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারবো না, আমাকে বাধ্য হয়ে বিটা ব্লকার দিয়ে লাগতেছে, সেক্ষেত্রে তো আমাকে কার্ডিওসিলেক্ট গুলো দিতে হবে। জি, আচ্ছা, সেক্ষেত্রে যেটা কার্ডিও সিলেক্টিভ মানে কোনটা একটু বেটার মানে ইয়ের এই যে, মধ্যে? আপনার টার্গেট কি? আপনার টার্গেট কি রেট কন্ট্রোল করা? আপনার টার্গেট কি প্রেসার কন্ট্রোল করা? আপনার টার্গেট কি ইজেকশন ফ্র্যাকশন বাড়ানো? আমি তো সেটা বললাম, আপনার টার্গেট ওরিয়েন্টেড কাজ হবে। জি, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তার এখানে আবার সিওপিডিও আছে, হ্যাঁ, আবার ডায়াবেটিসও আছে। ওই তো ক্ষেত্রে কি? জি মানে আপনি বিটা ব্লকার দিতে চাচ্ছেন হচ্ছে কি ইসকেমিয়া প্রিভেন্ট করার জন্য নাকি? জি, ইসকেমিয়া প্রিভেন্ট। সেক্ষেত্রে ডেফিনেটলি বিটালক, মেটোপ্রোলল। থ্যাংক ইউ। আর আপনি চাচ্ছেন যে না, আপনি প্রেসার কন্ট্রোল করবেন, একটু ইসকেমিয়া প্রিভেন্ট করবেন, সেক্ষেত্রে বিসোপ্রোলল। আপনি চাচ্ছেন না আমার প্রেসার কন্ট্রোল করার দরকার নাই, আমি শুধু রেটটা কন্ট্রোল করবো, সেক্ষেত্রে বিটালক। আপনি চাচ্ছেন হচ্ছে কিনা আমি ইজেকশন ফ্র্যাকশন বাড়ানোর দরকার, তার ইজেকশন অনেক কম, সেক্ষেত্রে কার্বিডিরল। স্যার পেশেন্টের যদি পালমোনারি ইডেমা অথবা পেরিফেরাল ডিপেন্ডেন্ট পার্টে যদি ইডেমা থাকে, আমরা তো ডায়োটিক্স দিব এই ক্ষেত্রে। তারপরে পেশেন্ট যদি ভালো হয়ে যায়, তারপরে কি ডায়োটিক্স ইউজ করার দরকার আছে? না, আমাদের পেশেন্ট ভালো হয়ে গেলে আমাদের মাথায় রাখতে হবে ডায়াবেটিক্সের ড্রাইনেস অনেক বেশি বাড়ায়। এক, ডায়াবেটিক্সের উইকনেস অনেক বেশি বাড়ায়, অর্থাৎ পেশেন্ট আপনার কাছে আসবে আমি উইক হয়ে যাই, আপনি দেখবেন ডিহাইড্রেশন ফিচার আছে, স্কিন টাই অনেক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডেফিনেটলি বন্ধ করবেন। আর আপনার জানা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন অনেক কম, তার ইজেকশন ফ্র্যাকশন দেখা যাচ্ছে কি এখনো পর্যন্ত 35, 37 এরকম হয়ে বসে আছে। সেক্ষেত্রে লো ডোজ ডায়াবেটিস দিয়ে রাখা ভালো। কেন ভালো? কারণ আপনি যখন বন্ধ করবেন তখন হচ্ছে আবার সে মানে ওয়াটার রিটেনশন করবে, আবার ইজেকশন ফ্র্যাকশন কমবে, আবার শ্বাসকষ্ট হবে। সেক্ষেত্রে যাদের ইজেকশন ফ্র্যাকশন কম, তাদের ক্ষেত্রে লো ডোজ দিয়ে রাখতে পারেন, যদি ডিহাইড্রেশন না হয়, যদি হচ্ছে কি আপনার এই কি বলে উইকনেস, আনডি উইকনেস না হয়, বা এক্সেসিভ উইকনেস না বলে। এই ধরনের কন্ডিশনে কি স্যার ফুসেমাইডের সাথে আমরা স্পাইরোনোল্যাকটোন এড করব? খুব কমনলি ইউজ করি, মানে কমনলি কি রেগুলার ইউজ করি। হ্যাঁ, সেটার সুবিধা কি, একটা হচ্ছে হাইপারনেট্রিমিয়া করে, একটা হাইপোনেট্রিমিয়া করে, একটা মানে অর্থাৎ মানে সিনার্জিস্টিক ইফেক্ট করে, মানে ইলেকট্রল ইমব্যালেন্স হওয়ার চান্স কম্পারেটিভলি অনেক কম থাকে। শুধুমাত্র যদি ফুসেমাইড ইউজ করেন সেক্ষেত্রে হাইপোনেট্রিমিয়া হবে। হ্যাঁ, আবার যদি শুধুমাত্র অ্যাসপারলেকটিন ইউজ করেন সেক্ষেত্রে হাইপারক্যালেমিয়া হবে। দুটো যদি একসাথে ইউজ করেন সেক্ষেত্রে ইলেকট্রল ইমব্যালেন্স হওয়ার চান্স স্যার অনেক। যাদের কোলেস্টেরল লেভেল বেশি, তাদের ক্ষেত্রে ডায়াবেটিক্স হিসেবে কোনগুলো ইউজ করা যায়? আমি প্রশ্ন বুঝতে পারিনি, আরেকবার কাইন্ডলি। আচ্ছা, যাদের কোলেস্টেরল লেভেলটা বেশি, হ্যাঁ, 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 তাদের ক্ষেত্রে মানে থায়াজাইড সম্বন্ধে স্যার ইউজ না করা এটা ভালো না? এক্স্যাক্টলি, টাইজারটা কি ধরনের ডায়াবেটিক্স
এই যে আমরা খুব কমনলি হচ্ছে লেসিস ইউজ করি, ফুরোসামাইড ইউজ করি। আমরা তো বেসিক্যালি কিন্তু থাইজারের কথা কিন্তু আমরা এখানে বলা হচ্ছে না। যদি ডায়াবেটিস ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র থাইজারটা ইউজ করি প্রেশার রিডাকশন করার জন্য। প্লাস প্লাস যেগুলো যেমন হচ্ছে কি বিটালক প্লাস, অ্যামডোকেল প্লাস, ওখানে হচ্ছে থাইজার আছে। হ্যাঁ, থাইজারটা যেটা করে গাউটের ফিচার থাকলে সেক্ষেত্রে করা যাবে না, হাইপার ইউরিসিমিয়া থাকলে সেক্ষেত্রে করা যাবে না। আদারওয়াইজ আমরা ওই হাইপার টেনশনের সময় এই ডায়াবেটিসটা ইউজ করি। আর ফেলিউর বা যাদের হচ্ছে কি আপনার ইজেকশন ফ্র্যাকশন কম তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে আপনার ফুসেমাইড, তারপর টরসামাইড, তারপর হচ্ছে অ্যাসপারলেটন, এগুলো কমনলি ইউজ করি। আচ্ছা ভাই, এই ক্ষেত্রে ডায়াবেটিক্স না দিয়ে, ফুরোসামাইড না দিয়ে যদি SGLT2 ইনহিবিটর দেওয়া যায় তাহলে কি বেটার হয় নাকি? SGLT2 ইনহিবিটর তো মানে এম্পাগ্লিফোজিন যেটা বলতেছেন সেটাই তো নাকি? জি জি জি। মানে এটার দুইটার ইফেক্ট দুই রকম। হ্যাঁ, আপনার কথা পয়েন্ট হচ্ছে কি SGLT2 মোড অফ অ্যাকশন, ডায়াবেটিস এর মোড অফ অ্যাকশন মোস্ট অফ দ্য কেসে সেম। বাট দেখা গেছে হচ্ছে কি আপনার SGLT2 ইনহিবিটর আমরা অনেক সময় ইউজ করতে পারি না। কোন সময় ইউজ করতে পারি না? যাদের ক্রিয়েটিন অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, ইউটিআই থাকলে কন্ট্রাইন্ডিকেটেড। তো সেক্ষেত্রে পেশেন্ট ইউটিআই আছে, পেশেন্ট ক্রিয়েটিন বেশি, সেক্ষেত্রে আপনি ডায়াবেটিস ইউজ করতে পারতেছেন, বাট তখন তো আপনি এম্পাগ্লিফোজিন ইউজ করতে পারবেন না। আমরা কিন্তু দুইটাই ইউজ করি। আমাদের 4টা সুপার ফুড ড্রাগের মধ্যে কিন্তু ডায়াবেটিক্স, বিটা ব্লকার, আর্নি, এম্পাগ্লিফোজিন, এই 4টা কিন্তু সুপার ফোর ফেলিউরের ক্ষেত্রে। এই সুপার ফোরের মধ্যে আপনাকে দেখে দেখে অ্যাডজাস্ট করতে হবে। এখন একটা পেশেন্টের হচ্ছে কি আপনার পটাশিয়াম বেশি, একটা পেশেন্টের ক্রিয়েটিন বেশি, সেক্ষেত্রে আপনার এই যে এম্পাগ্লিফোজিন ইউজ করতে পারবেন না, সেভিটার ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আমার আছে শুধুমাত্র বিটা ব্লকার। আচ্ছা, একই রোগীকে কি এমফাগ্লিফ্লোজিনও দেওয়া যাবে, আবার ফুরোসামাইডও দেওয়া যাবে? আমরা ফুরোসামাইড। দিয়ে যাওয়া মানে মাস দিতে হবে আপনার। বললাম না, ফেলিউরের 4টা ড্রাগের মধ্যে সুপার ফোর ড্রাগ হচ্ছে কি এই 4টা। আচ্ছা, মানে ফুরোসামাইড এবং এমফাগ্লিফ্লোজিন, মানে দুইটা দিলে তো বেশি রিডাকশন করবে কিনা আর কি, মানে না, আমাদের তো বলি। টার্গেট কি? আমাদের টার্গেটটা হচ্ছে কি হার্টের উপর কোনোভাবে লোড দেওয়া যাবে না। অর্থাৎ একটা লোক অসুস্থ, তার উপর আমি ভার দেব না, এবং হচ্ছে কি তার কি বলে হাঁটার জন্য তাকে হুইল চেয়ার দেবো, এবং তার শক্তি বাড়ানোর জন্য খাবার দেবো। তার হুইল চেয়ার হচ্ছে কি তার কন্ট্রাকশন বাড়াবে, তার ভার হচ্ছে ডায়াবেটিস দিয়ে আমি তার ওজনটা কমিয়ে নিলাম। ডায়াবেটিসের ক্ষেত্রে আপনি যত ডায়াবেটিস দিতে পারবেন তার বেনিফিট তত বেশি। আর ডায়াবেটিসের ক্ষেত্রে এমনি আপনার লেসিস প্রোসিমাইডের পাথওয়ে একটা, এম্পাগ্লিফোজিনের পাথওয়ে আরেকটা, কাজ করে একই জায়গায়, বাট দুই পাথওয়ে কাজ করে। তাহলে দুই ওয়েতে কাজ করলে এম্পাগ্লিফ্লোজিন যদি আমরা শুরু করার পরে পেশেন্টের যদি ইউটিআই ডেভেলপ করে তাহলে আমরা সাথে সাথে অফ করে দিব। বন্ধ করতে হবে। আর পেশেন্ট পরবর্তীতে স্যার ভালো হলে আমরা মানে ইউটিআই ভালো হয়ে গেছে তারপরে আমরা এম্পা যদি শুরু করতে চাই কতদিন পর করব? ইউটিআই ভালো হওয়ার পরে আপনি যাদের একবার ইউটিআই হয় রিলেটেড টু এম্পাগ্লিফোজিন, ডেফিনেটলি আবার দিলে আবার হবে। অনেক সময় পেশেন্টের হিস্ট্রি নিতে হয় যে ইউটিআই আছে কিনা, অনেক সময় ক্রিয়েটিন কি অবস্থা দেখতে হয়। যদি রিকারেন্ট ইউটিআই মহিলাদের ক্ষেত্রে, যেটা আমরা খুব মানে ফেস করি, দেখা যাচ্ছে কি যে পেশেন্টের ইউটিআই আগে থেকে বলছিল যে প্রস্রাব করতে জ্বালা পোড়া হয়, এম্পাগ্লিফোজিন দিলাম অবস্থা খুব খারাপ, তার জ্বালা পোড়া বেড়ে গেল, তার প্রস্রাবের পরিমাণ কমে গেল, ক্রিয়েটিন বেড়ে গেল, সেক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে বন্ধ করতে হয়। 2 উইকস বন্ধ করার পরে যদি নর্মাল হয়ে আসে, আমাকে যদি ডায়াবেটিস দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে না ফেলিওর কারেকশন হচ্ছে না, রিজেকশন ফ্র্যাকশন অনেক কম, সেক্ষেত্রে 2 উইকস আফটার আমরা আবার শুরু করতে পারি। আর ইনফ্লুয়েঞ্জার সাথে যদি হার্ট ফেলিওর ফিচার নিয়ে আসে বা শর্ট ব্রেথ নিয়ে আসে পরে, তো সেটা কি এই ধরনের লেসিস এগুলো দেওয়া যাবে বা পুলা 40-50? এর সাথে আর একটু কাইন্ডলি। হার্ট ফেলিওর ফিচার বা শর্ট ব্রেথ অবশ্যই যাবে না কেন? এটা তো মেইন ট্রিটমেন্ট। একটা পেশেন্ট হার্ট অ্যাটাক করলো, এখন আমার কাছে নিয়ে আসলো। হ্যাঁ, ইনফেরিয়র এমআই যদি নিয়ে আসে পেশেন্ট, সেটা কথা বললাম। গুড কোয়েশ্চেন। একটা পেশেন্ট ইনফেরিয়র এমআই আমার কাছে আসতেছে হচ্ছে কি 1 মাস বা 5 মাস পরে। একটা পেশেন্ট ইনফেরিয়র এমআই আমার কাছে আসলো হচ্ছে 2 ঘন্টা পরে। একটা পেশেন্ট ইনফেরিয়র এমআই নিয়ে আসলো আমার কাছে 2 ঘন্টা পরে আসলো। এখন পেশেন্টের বিপি নেই, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, এই সময় আমি কখনো তাকে লেসিস দেব না। কারণ কি, ইনফেরিয়র এমআইতে হচ্ছে আরবি ইনফেকশন হয়। আরবি ইনফেকশনের ট্রিটমেন্ট হচ্ছে কি ফ্লুইড। তাকে আমাকে লেসিস না দিয়ে ফ্লুইড দিতে হবে। ফ্লুইড দিলে হচ্ছে কি আরবি ভলিউম বাড়বে, আরবি ভলিউম বাড়লে স্টেলিন লর মাধ্যমে তার ইজেকশন ফ্র্যাকশন বাড়বে। আর এই পেশেন্ট যদি একই পেশেন্ট স্টেবল হয়ে গিয়ে অনেকদিন পরে এসে ফেলিউর আসলো, সেই ফেলিউরটা আরবি ফেলিউর না এলবি ফেলিউর নিয়ে আসলে, সেক্ষেত্রে এলবি ফেলিউর প্রিভেন্ট করার জন্য আমাকে ডায়াবেটিস বা লেসিস দিতে হবে। পয়েন্টটা বুঝতে পারছেন?
জি স্যার, বুঝতে পেরেছি। আর এক্ষেত্রে স্যার পেশেন্টের যেহেতু ডিসনিয়া, পেশেন্টকে কি নেবুলাইজ করা যাবে? দুইটা ইস্যু। একটা ইস্যু সবসময় মাথায় রাখতে হবে হচ্ছে কি, একটা হচ্ছে কি রেসপিরেটরি কজ অফ ডিসনিয়া, কার্ডিয়াক কজ অফ ডিসনিয়া। রেসপিরেটরি কজ অফ ডিসনিয়াতে নেবুলাইজেশন খুব ভালো রোল প্লে করে, বাট কার্ডিয়াক কজ অফ ডিসনিয়াতে আমার ঘটনা কি, ঘটনাটা হচ্ছে কি রেসপিরেটরিতে ব্রঙ্কল স্পাজম হচ্ছে, আর কার্ডিয়াকে ব্রঙ্কস গুলো ঠিক আছে, বাট অ্যালভিউলাই গুলো ইডিমেটাস হয়ে যাচ্ছে। সো আমাকে মানে ইডিমেটাস অ্যালভিউলারকে ড্রাই আপ করতে হবে। সেক্ষেত্রে আমাকে এখন আমি ইডিমাটা মানে অ্যালভিউলাই গুলোকে ড্রাই না করে আমি শুধু ব্রঙ্কোস্পাজম প্রিভেন্ট করতেছি, ব্রঙ্কোস্পাজম তার নাই। সো আমার ক্ষেত্রে হ্যাঁ অনেকে দিয়ে থাকে, অনেক সময় আমার একটা টার্ম আছে যে কার্ডিয়াক অ্যাসমা, অনেক সময় পেশেন্ট হার্ট অ্যাটাকের পেশেন্ট অ্যাসমা লাইক ফিচার নিয়ে আসে, সেক্ষেত্রে কিছুটা রোল প্লে করতে পারে। বাট আমাদের মোড অফ টার্গেট থাকতে হবে হচ্ছে ড্রাই আপ করা, তার লাংকে ড্রাই আপ করা, অর্থাৎ পালমোনারি ইডিমাকে কমানো। সেক্ষেত্রে ডায়াবেটিস বেটার দেন নেবুলাইজেশন। হ্যালো, স্যার হ্যাঁ আসতেছে 10 মিনিট। জি ভাই একটা পয়েন্ট, ওই যে লেফট হার্ট ফেলিওরে ডায়াবেটিস দেই, আর রাইট হার্ট যদি ইনফারশন হয়, মানে রাইট হার্ট যখন ইনফারশনে কোনো রাইট হার্ট পেশেন্ট অ্যাকুইট হার্ট অ্যাটাক নিয়ে আসে এবং সাথে শক, ইসিজি করে দেখা গেলো সেটা হচ্ছে কি ইনফেরিয়র এমআই। ইনফেরিয়র এমআই পেশেন্ট যদি শকে থাকে তাহলে বুঝতে হবে এই পেশেন্ট আরবি ইনফেকশন হওয়ার কারণে শকে গেছে। সেক্ষেত্রে এই পেশেন্টকে আমরা 200, 400, 600 এরকম ফ্লুইড চ্যালেঞ্জ দেবো। ফ্লুইড চ্যালেঞ্জ দিয়ে আমরা দেখবো ব্লাড প্রেশার উঠে কিনা। যদি ফ্লুইড চ্যালেঞ্জ দেওয়ার পরও ব্লাড প্রেশার না উঠে, আমাদের নেক্সট ট্রিটমেন্ট হচ্ছে কি অ্যান্টি মানে আনিট্রোপ ড্রাগ। আনিট্রোপ ড্রাগের মধ্যে আমরা কোনো পেশেন্ট এমআই পেশেন্টকে আনিট্রোপ প্রথম নরেট দিই, বাট এইসব ক্ষেত্রে এইসব পেশেন্টের আনিট্রোপ হচ্ছে ডোবিউটামিন, ডোপামিনও না নরেডও না, ডোবিউটামিন দিতে হবে। অর্থাৎ ইজেকশন ফ্র্যাকশন বাড়ানোর জন্য আমাদের ফ্লুইড এক্ষেত্রে মূল রোল প্লে করবে। যদি ফ্লুইড মানে আপনার বিপি না ওঠে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অ্যান্টি অ্যারিথমিক অ্যান্টি আনিট্রোপ ড্রাগ হিসেবে ডোবিউটামিনকে ফার্স্ট লাইন নিয়ে আসতে হবে। ফ্লুইড চ্যালেঞ্জটা আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এখন ডোবুটামিনটা কেন করা হচ্ছে বেশি? আগে তো আমরা বেশি ডোপামিনটা দিতাম। ডোবিউটামিনটা কেন করা হচ্ছে সেটার মানে হিস্ট্রি বা প্যাথোফিজিওলজি আসলে আমি যদি আপনাকে আইনেট্রপ গুলো নিয়ে পড়াতে পারতাম, মানে মানে ওইটা আইনেট্রপ গুলো আমি একটু জাস্ট এতটুকু মানে ইস্যু হচ্ছে কি মাসেল মাসটা যেটা হচ্ছে কি ডোবিউটামিনটা হার্ট রেটটা বাড়ায় বেশি, কন্ট্রাকশন বাড়ায় কম। আর মাসেল মাসটা হচ্ছে কি বেশি থাকা হচ্ছে কি এলভিতে, মাসেল মাস কম থাকা হচ্ছে আরবিতে। যে কারণে হচ্ছে কি আরবির ক্ষেত্রে আমরা কন্ট্রাকশনের চেয়ে বেশি মানে আউটপুটটা নিয়ে চিন্তা করি। সেক্ষেত্রে ফ্লুইড দেওয়ার পরে যখন কন্ট্রাকশন হয় না, তখন আমরা ডোবিউটামিন দিই, তার কন্ট্রাকশন বাড়ে। যেটা হচ্ছে কি ল্যাব মানে এলবি ফেলিউর ক্ষেত্রে হয় না, আরবি ফেলিউর ক্ষেত্রে হয়। কারণ ডিফারেন্সটা হচ্ছে আরবিতে মাসেল মাস কম, এলবিতে মাসেল মাস বেশি। আমার প্যাথোফিজিওলজি গুলো মানে আপনাকে ওই মানে কি বলে স্লাইড আকারে বা এটা একটু মানে নরেডের কিভাবে কাজ করে, ডোপামিন কিভাবে কাজ করে, ডোবিউটামিন কিভাবে কাজ করে, সেই ডিফারেন্স গুলো মানে মানে শুরুর দিকে আলোচনা করা এই আয়োনোট্রপ গুলা যদি আমরা দেই, পেশেন্টকে তো আবার ক্যাথেটারও করা লাগবে। এখন ক্যাথেটার করাতে গিয়ে যদি হেমাচুরিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা পেশেন্ট আপনি যখন হার্ট অ্যাটাক নিয়ে আমার কাছে আসলো, হার্ট অ্যাটাকের ম্যানেজমেন্ট হিসাবে আপনি ডায়াবেটিস দিচ্ছেন, আপনি আনিট্রপ দিচ্ছেন, যখনই আনিট্রপ দিবেন তখন আপনাকে সিভিলাইন করতে হবে। উইদাউট সিভিলাইন আনিট্রপ ইফেক্টিভ হবে না। আনিট্রপ ইফেক্টিভ সিভিলাইন করলেন, এখন সিভিলাইন করার পরে তার আউটপুট কি হচ্ছে সেটা মেজারমেন্ট করার জন্য আপনাকে ক্যাথেটার করতে হবে। ক্যাথেটার আমরা মেল হলে কন্ডম ক্যাথেটার করি, যদি ফিমেল হয় বা মেল মানে যদি করতে না পারে সেক্ষেত্রে আমরা পলিস ক্যাথেটার বা ক্যাথেটার ইউজ করি। হ্যাঁ, ক্যাথেটার ক্ষেত্রে আমরা সবসময় একটু আন্ডার সাইজ ক্যাথেটার নিই। এখন ক্যাথেটার করতে গিয়ে আপনার ক্যাথেটার করার সময় ইনজুরি হলো, ইনজুরি হতে গিয়ে আপনার কি বলে আপনার ব্লিডিং হলো, ব্লিডিং হলে সেক্ষেত্রে ক্যাথেটার রাখতে হবে। ক্যাথেটার 14 দিন রাখার পরে, 14 দিন বা 21 দিন পরে সে ক্যাথেটার করে ট্রায়াল দিতে হবে। যদি কোনো ক্যাথেটার করতে গিয়ে ইনজুরি হয়, অর্থাৎ ক্যাথেটার টেনে ছিঁড়ে ব্লিডিং হয়, সেক্ষেত্রে মিনিমাম 21 দিনের আগে ক্যাথেটার খোলা যাবে না। ভাই এই জিনিসটা একটু একটু বলেন, ওই যে আমরা আন্ডার সাইজ ক্যাথেটার বলতে সাইজ কত? যে নর্মালি হচ্ছে যারা প্রোস্টেট বড় বয়স্ক মানুষের, নর্মালি আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে কমনলি যেটা 16 ফ্রান্স ইউজ করি। যারা বয়স্ক, যারা প্রোস্টেট বড়, যারা দেখা যায় প্রস্রাব করতে পারতেছে না বা আটকে গেল প্রস্রাব মানে কি বলে আপনার টাইট আছে বাট আউটপুট হচ্ছে না, তাদেরকে তো আমরা 14 ফ্রান্স ইউজ করি। হ্যাঁ, 14 এফার্ট যেটা 14 ফ্রান্স ইউজ করি, করার পরেও যাচ্ছে না, অনেক সময় যায় না, বা করতে গিয়ে ইনজুরি হলো, ব্লিডিং হলো। অনেক সময় ঘটনা হয় কি পেশেন্ট আনকনসিয়াস তারা টেনে ক্যাথেটার সহ বের করে ব্লিডিং হচ্ছে। সেক্ষেত্রে যখন ক্যাথেটার রিলেটেড কোনো ব্লিডিং হয়,
সেক্ষেত্রে অবশ্যই ক্যাথেটার করে ইরিগেশন করতে হবে ট্রাইসেনাল দিয়ে। ইরিগেশন করে যদি ব্লাড না আসে, পরবর্তীতে সেই ক্যাথেটারকে চেঞ্জ করে নর্মাল ক্যাথেটার দিতে হবে এবং সেই ক্যাথেটার মিনিমাম 21 দিন রাখতে হবে। 21 দিন পরে ট্রায়াল দিয়ে খুলতে হবে। 21 দিনের আগে যদি আপনি ক্যাথেটার অফ করে বাসায় পাঠিয়ে দেন, যেখানে ইনজুরি হয়েছে সেখানে স্টিকচার হয়ে ইউরোথ্রাল স্টিকচার 100% বন্ধ হয়ে যাবে। পয়েন্টটা বুঝতে পারছেন? আমরা ইউরোলজিতে ঢুকে গেছি, এটা ইউরোলজি সাবজেক্ট। ভাই এটা একটু বলেন তো, ওই যে আমরা ডোবুটামিন দিচ্ছি কিন্তু অ্যাড্রেনালিন কিংবা ডোপামিন দিচ্ছি না কেন? মানে আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে যেসব পেশেন্ট ইনফেরিয়ামাই, যেসব পেশেন্টের ইনফেরিয়ামের সাথে কমনলি কয়েকটা জিনিস আসে। ইনফেরিয়ামের সাথে হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক নিয়ে পেশেন্ট আসতে পারে, ইনফেরিয়ামের সাথে আরবি ইনফেকশন নিয়ে পেশেন্ট আসতে পারে, ইনফেরিয়ামের সাথে পোস্টেরিয়র এক্সটেনশন নিয়ে পেশেন্ট আসতে পারে। যখন ইনফেরিয়ামের সাথে কোনো পেশেন্ট শর্টে আসে, আমরা ধরে নিই এটা আরবি ইনফেকশন। আমরা ইসিজি করে অনেক সময় আরবি ইনফেকশনটা ডিটেক্ট করতে পারি। তো যখন আমাদের কাছে আরবি ইনফেকশন নিয়ে আসে, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের হচ্ছে কি ফ্রাঙ্ক স্টার্লিং লর মাধ্যমে আমরা অন্যান্য পেশেন্টের ফ্লুইড বের করি, আর এক্ষেত্রে আমরা ফ্লুইড দিই। ফ্লুইড দিলে হচ্ছে কি আরবি ভলিউমটা বাড়ে, ইজেকশন ফ্র্যাকশনটা বাড়ে। আমরা সেক্ষেত্রে ফ্লুইড দেওয়ার সময় প্রথমে 200 দিই, তারপর 400 দিই, তারপর 600 দিই, দিয়ে আমরা দেখি তার মানে বিপিটা উঠে কিনা। যদি ফ্লুইড দেওয়ার পর বিপি না উঠে, অর্থাৎ পেশেন্ট যদি শকে থাকে, তখন আমাদের আইনিট্রপ হিসেবে ফার্স্ট নিয়ে আসি আমরা ডোভিটামিন। ডোভিটামিন দেওয়ার পরেও যদি বিপি না উঠে, সেক্ষেত্রে আমরা নিয়ে আসি ডোভিটামিনের সাথে অ্যাড অন হিসেবে নরেট বা বেসোপ্রেস। তো আমরা সবাই জানি ডোভিটামিন দিলে হচ্ছে রেনাল পারফিউশনটা মেনটেন করে। রেনাল পারফিউশন মেনটেন করার কারণে ডোভিটামিনটা আর্লি নিয়ে আসা হয়। আমরা জানি হচ্ছে কি ডোপামিন হাই ডোজ অথবা আইনিট্রপটা দিলে রেনাল বেজো কনস্ট্রিকশন হয় বলে রেনাল আউটপুটটা কমে যায় অনেক সময়। তখন পেশেন্ট হচ্ছে কি হার্টের সাথে একাই ডেভেলপ করে। এছাড়াও আর অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আমি এটা নিয়ে কথা বললাম, এটা যে আপনি যদি আইনিট্রপ নিয়ে, আমার প্রত্যেকটা আইনিট্রপ ডোপামিন কিভাবে কাজ করে, ডোভিটামিন কোন ব্লকের উপর কাজ করে, কোনটা ইফেক্টিভ হয় কোনটা ইফেক্টিভ হয় না, সেটা নিয়ে বিশদ আলোচনা করতে হবে। মানে শুধুমাত্র এতটুকু মনে রাখেন, আরবি ইনফেকশন ইনফেরিয়ামাই ফার্স্ট ফ্লুইড, সেকেন্ড ডোভিটা, তারপরে অ্যাড অন হিসেবে নরেট ডোপা এবং বেসোপ্রেস। আমরা ডোজটা সাধারণত কি 300 মিলিগ্রাম পর্যন্ত কনসিডার করা হয়? কিসে বুঝি না প্রশ্নটা? ডোজ অ্যাসপিরিনে ডোজটা কি, লো ডোজ অ্যাসপিরিনের ডোজটা কি 300 এমজি পর্যন্ত? মানে এমআই এর পেশেন্টের হার্ট অ্যাটাক হওয়ার পরে আমরা দুইটা কাজ করি। যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা যখন পেশেন্ট গুলো পাই যে হ্যাঁ হঠাৎ করে সোয়েটিং হলো, ভমিটিং হলো, বুকে চাপ, অস্থির, হ্যাঁ সারা শরীর ঘেমে যাচ্ছে, হ্যাঁ মানে হঠাৎ করে হলো, এটা আগে কখনো হয় না এরকম, বুকে ব্যথা, বুকে চাপ, বমি হয়েছে 2বার, সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকে যে হ্যাঁ এটা এমআই হওয়ার চান্স অনেক বেশি। আপনি ইসিজি করলেন, ইসিজিতে সিগনিফিকেন্ট চেঞ্জ বা স্টিলিউশন পেলেন অথবা ইনভার্সন পেলেন, সেক্ষেত্রে আপনাকে লোডিং দিতে হবে। লোডিং দেওয়ার ক্ষেত্রে আমরা 21 মিনিট 300 মিলিগ্রাম, ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম চিবি অর্থাৎ চিউবল করে খাওয়াতে বলি, এবং অ্যাটোভাস্টেটিন 40 এবং হচ্ছে কি একটা পেন্টোনিস ট্যাবলেট দিই, এবং সাথে সাথে এটা দেওয়ার সাথে আমরা হচ্ছে কি একটা লো মলিকুলার হেপারিন সাবপিরিনালি দিয়ে দিই। এগুলো সব হচ্ছে কি এমআই এর ম্যানেজমেন্ট। এর সাথে আমরা পেশেন্ট স্টেবল হওয়ার পরে লো ডোজ মিনি বলা হয়। লো ডোজ অ্যাসপিরিন বলতে আমাদের বাংলাদেশে 75 পাওয়া যায়, এখন 81 পাওয়া যাচ্ছে। আর লোডিং এর ক্ষেত্রে অবশ্যই 300 বর্তমানে ইদানিং লোডিং এ। আমার একটা কোশ্চেন, আমার প্রশ্নটা এখানেই যে আমরা তো জানি যে অ্যাসপিরিন মূলত এনএসএইড, কিন্তু লো ডোজ অ্যাসপিরিনটা মূলত অ্যান্টিপ্লাটিলেট ফাংশনটা দেয়। এখন লো ডোজ যেহেতু 75, তাহলে এখানে আমরা লোডিং এ 300 এমজি কেন দিই? 300 এমজি দেওয়ার উদ্দেশ্য কি এবং হচ্ছে লো ডোজ দেওয়ার উদ্দেশ্য কি? খুব সুন্দর কথা। 300 এমজি দেওয়া হচ্ছে, আপনি যখন 75 দিবেন, বাংলাদেশে 75 একটা ইস্যু, সে 75 মুখে খাবেন, স্টোমাকে যাবে, ইন্টেস্টাইনে যাবে, ওখান থেকে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হওয়ার পরে হচ্ছে কি আপনার কি বলে ফাস্ট লিভারে যাবে, ফাস্ট মেটাবলিজম হবে, তারপর হচ্ছে কি হার্টে যাবে, হার্টে গিয়ে কাজ করার আগেই দেখবে সে হার্ট ডেড হয়ে সে মারা গেছে। তো সেক্ষেত্রে হাই ডোজ দেওয়ার উদ্দেশ্য কি এবং সেটা চিবাবল করার উদ্দেশ্য হচ্ছে কি, অর্থাৎ সে যখন চিবাবে, সে অন্তপক্ষে 300 যখন খায়, যখন চিবাবে কিছু অংশ তার বাক্কাল মিউকাস থেকে অ্যাবজর্পশন হবে, অর্থাৎ অ্যাকশন অনসেট অফ অ্যাকশনটা অনেক র্যাপিড হবে 75 এর তুলনায়। জাস্ট এখন ডোজটা বাড়ানোর উদ্দেশ্য হচ্ছে কি র্যাপিড অনসেট অফ অ্যাকশন। বুঝতে পেরেছি। অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল দুইটাই কি ওই চিবিয়ে খাবে, মানে জি। চুষে? এখন ইদানিং যেটা করা হচ্ছে, এখন নতুন গাইডলাইনে বলা হচ্ছে অ্যাসপিরিনের সাথে টিকাগ্রেলল আছে, প্রাসোরেল আছে, সেগুলো লোডিং হিসেবে দিয়ে টিকাগ্রেলল প্রাসোরেল দেখা যাচ্ছে ক্লোপিডোগ্রেল চেয়ে মানে আউটকাম অনেক বেটার।
যদি টিকাগ্রেলার দেওয়া হয় সেক্ষেত্রে 2টা, আর যদি প্রাসোরল দেওয়া হয় সেক্ষেত্রে 6টা। অ্যাট্রোবাস্টিনটা কত মিলিগ্রামের দিতে হবে? অ্যাট্রোবাস্টিন 40, যদি আপনার 20 মিলিগ্রাম হয় 4টা, যদি 40 মিলিগ্রাম হয় 2টা। আচ্ছা, অ্যাট্রোবাস্টিন তো আমরা তো প্রিভেনশন আমার এখানে 3টে রোলটা পেশেন্ট কি? বসে আছে, আমাকে কিন্তু শর্ট করতে হবে, আমি মনে হয় আর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি যাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, আমার কিন্তু আচ্ছা, 11টা বেজে গেছে, আমার এখানে রোলটা কি একটু বলতেন? অ্যাট্রোবাস্টিন তো আমরা প্রিভেনশন দিই, এখানে রোলটা কি অ্যাকিউটে? কোনটা কোনটা? মানে এখানে হ্যাঁ, অ্যাকিউটেটা কি ভালো অ্যাট্রোবাস্টিনের কথা, রোলটা ভালো, কি? সুন্দর পয়েন্ট। এখানে আমরা অ্যাট্রোবাস্টিন খাওয়ানোর কারণটা কি, ওর কথা হচ্ছে কি যে এক জায়গায় ব্লক হয়ে গেল, আমরা ওনাকে দিলাম হচ্ছে কি অ্যান্টিপ্লাটিলেট, অর্থাৎ ওই জায়গায় যেখানে হচ্ছে কি ব্লকটা হলো সেই ব্লকের জায়গায় যাতে প্লাটিলেট গুলো গিয়ে অ্যাগ্রেশন করতে না পারে সেজন্যই অ্যান্টিপ্লাটিলেট দিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি ওখানে ব্লক হওয়ার কারণটা কি ছিল, ওখানে একটা প্লাগ ছিল, স্টেবল প্লাগ, সে প্লাগের সারফেসটা রাপচার হলো, সেই প্লাগের সারফেসে এসে প্লাটিলেট গুলো অ্যাগ্রেশন হচ্ছে। এই যে প্লাগটা রাপচার হলো সেই প্লাগটাকে স্টেবিলাইজেশন করার জন্য কিন্তু স্টেটিন দেওয়া, অর্থাৎ স্টেটিনের কাজ হচ্ছে কি প্লাগ স্টেবিলাইজেশন। তা আমার একটা কোশ্চেন ছিল যে আমরা জানি যে নাইট্রাস অক্সাইড ব্রেইনের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বাড়ায় দেয়। এখন ব্রেন টিউমারের পেশেন্ট যদি এন্টিরিয়র এমআই নিয়ে আসে তাহলে কি আমরা জিটিএন দিতে পারবো? কি করবে? কই এটা কাগজ দাও না তো, তুমি দাও, দিয়ে যাও। না আমার কাছে নাই। হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা ছিল যে স্যার নাইট্রাস অক্সাইড সাধারণত আমরা জানি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারটা বাড়ায় দেয়। এখন ব্রেন টিউমারের পেশেন্ট যদি এন্টিরিয়র এমআই নিয়ে আসে তাহলে কি আমরা জিটিএন দিতে পারবো? যাদের ব্রেন টিউমার থাকে, যাদের নিউরোলজিক্যাল কজ থাকে, ব্রেনে কজ থাকে, সেক্ষেত্রে আমরা জিটিএনটা ইউজ করি না। হ্যাঁ, জিটিএন ইউজ করি না। তবে যদি দেখা যাচ্ছে খুব বেশি ইন্টারক্রেনিয়াল প্রেশার থাকলে সেটা অ্যাভয়েড করতে হবে অবশ্যই। আমরা যাদের হচ্ছে নিউরোলজিক্যাল ইস্যু থাকে, যেমন হচ্ছে কি আপনার সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বা সাবডুরাল হেমোরেজ অথবা স্ট্রোকের পেশেন্ট গুলোকে আমরা জিটিএন অ্যাভয়েড করি। ভাই একটা প্রশ্ন, খুব লাস্ট কমনলি প্রশ্ন। আছে হাই প্রেশার সাথে হচ্ছে স্ট্রোক, সেক্ষেত্রে আমরা এই হাই প্রেশারের ম্যানেজমেন্ট জিটিএন দিয়ে করি না। ভাই ওই যে একটা জিনিস অ্যাকিউট এমআইতে যে মানে প্রাইমারি পিসিআই এর ক্ষেত্রে 2 ঘন্টার একটা কথা বলে আর 12 ঘন্টার নিচে একটা কথা বলে, এটা আচ্ছা, একটু ক্লিয়ার করে আমি যদি আমি আমি তাহলে আজকে আমরা ডায়ালের কার্ডিওমায়োপ্যাথি থাকি এবং এমআই রিলেটেড একটু আমি ব্রিফ করে শেষ করি। এমআই নিয়ে আমি একটু কথা বলি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। যেটা হাইপারট্রফিক আমরা, টেস্ট একটু যদি শর্ট করে বলতেন। হ্যাঁ, যেটা কোনটা 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 ডিসিএম এর পার্থক্যটা, এসিএম ভার্সেস ডিসিএম। এইচসিএম ডিসিএম এর পার্থক্যটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বা কি কি আমি ড্রাগ দেওয়া যাবে না এসিএম এ? আসলে এইচসিএমটা আমি ডিসিএম যা করছি না, এইচসিএম তার চেয়ে মানে 5 গুণ লম্বা। মানে এইচসিএম এ কি করবেন, এইচসিএম এ কখন বাল সার্ভার করলে কি হবে, এটা করলে কি হবে, কোনটা বাড়বে কোনটা বাড়বে না, এটা মানে বিশাল লম্বা জিনিস আসলে। মানে এই যে আলোচনা করলে আসলে জিনিসগুলো তোমার ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার না করলে আসলে ধরো মানে খুব সিম্পলের মধ্যে আলোচনা করা শেষ করে দেওয়া আসলে ডিফিকাল্ট। মানে তোমরা তো প্রশ্ন করছো, যার কারণে আমি হয়তো সবচেয়ে সুবিধা হইতো কি যে আমরা মানে শেষ করে ফেলে তারপর প্রশ্ন করলে। যেহেতু প্রশ্ন করছো আমি জাস্ট একটু বলি ডিসিএম বিষয়টা কি। ডিসিএম বিষয় হচ্ছে কি পেশেন্ট এএস এর মতো করে প্রেজেন্ট করে, সরি এইচসিএম হচ্ছে কি এএস এর মতো করে প্রেজেন্ট করে। যখন আমরা দেখা যায় হচ্ছে কি একটা পেশেন্ট হাঁটতে গেলে, সিঁড়ি বাইতে গেলে অস্থিরতা, পেলপিটেশন হয়, আমরা ইকুতে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি পাওয়া যায়। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে এটা এএস এ হচ্ছে কি বালভুলার অবস্ট্রাকশন, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে সাব বালভুলার অবস্ট্রাকশন হয়, অর্থাৎ এলভিওটিতে মাসেল মাসটা বেড়ে যাওয়ার কারণে ব্লাডটা উপর দিকে উঠতে পারে না, উঠতে না পারার কারণে এস এর মতো সিম্পটম ডেভেলপ করে। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে কি বিটা ব্লকার। বিটা ব্লকার দেওয়ার পরেও যদি পেলপিটেশন হয়, পেশেন্ট যদি স্টেবল মানে কারেকশন না হয় বা পেশেন্ট যদি ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে আমরা আরো অনেকগুলো ট্রিটমেন্ট করি। সেই ট্রিটমেন্ট গুলো কি কি? একটা ট্রিটমেন্ট হচ্ছে কি এখানে সুন্দরভাবে দেওয়া আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, এই তিনটা হচ্ছে খুব কমনলি আমরা ইউজ করি। কারণ হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট গুলো সাডেন কার্ডিয়াক ডেথেই মারা যায় এরিথমিয়া হয়ে। সো আমাকে একটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ দিতে হবে, একটা বিটা ব্লকার দিতে হবে, আর যদি তারপরেও যদি রেট কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে হবে। এগুলো দেওয়ার পরেও যদি পেশেন্ট সিমটোমেটিক হয়, আমাদের যে জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে সেটাকে মাইক্টমি করে ওটা কেটে ফেলতে হবে, অথবা আমরা এনজিওগ্রাম করে, এনজিওগ্রামের মাধ্যমে ওখানে হচ্ছে কি ডাই দিয়ে ওটাকে অ্যাবলেশন করতে পারি। এটা যদি করতে না পারি
সেক্ষেত্রে প্রিভেন্টিভ হিসেবে আমরা ডুয়াল চেম্বার পেসমেকার করে অথবা এআইসিডি অর্থাৎ আইসিডি ডিভাইস দিয়ে যাতে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে সে মারা না যায় সেজন্য প্রোটেক্টিভ হিসাবে আইসিডি ইউজ করতে হবে। এটা হচ্ছে সিম্পল কথা। অর্থাৎ বিটা ব্লকার, অ্যান্টিএরিথমিক ড্রাগ দুইটা অবশ্যই রাখতে হবে। পেশেন্ট যদি বলে যে আমার মাঝে মধ্যে এফ হচ্ছে বা আমার ভাই মারা গেছে হার্ট অ্যাটাকে কি বলে প্রবলেম নিয়ে, কার্ডিয়াক অ্যারিথমিয়া নিয়ে, এবং ফ্যামিলিতে যদি আর কারো যদি এরকম এইচসিএম থাকে, প্রোটেক্টিভ হিসেবে অবশ্যই আইসিডি তাকে দিতে হবে। এবং ফাইনাল ট্রিটমেন্ট হচ্ছে কি মাইক্টোমি অথবা হচ্ছে অ্যালকোহল অ্যাবলেশন, অর্থাৎ করোনারি এনজিওগ্রাম করে ওই জায়গায় সেপ্টাল ব্রাঞ্চে অ্যালকোহল ঢেলে দিলে ওটা অ্যাবলেটেড হয়ে যায়। এই হচ্ছে কি স্যার এটাতে কি স্যার হাইড্রোলাজিন বা এসি ইনহিবিটর বা এআরবি গুলো দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না না, কন্টিনিউশন? কেন দিবেন? এই সিনিয়রের এআরবি রুল কি এখানে? মানে যদি স্যার এই ধরনের পেশেন্ট যদি বিপি হাই নিয়ে আসে, মানে বিপি কিরকম থাকে এই ধরনের পেশেন্ট? এইসব পেশেন্টের বিপি তো কম থাকবে, কারণ তো তার তো আউটপুটই নেই, লো বিপি থাকবে। এস এর পেশেন্টের বিপি কি লো থাকে অলওয়েজ, তার আউটপুট হচ্ছে না, আউটপুট বন্ধ হয়ে যাচ্ছে, তার মুখ বন্ধ হয়ে যাচ্ছে, সে স্যার আপনার শো করতে ক্লিনিক্যাল ডিফারেন্সটা কিরকম হবে স্যার ডিসিএম আর এসএম এর মধ্যে? ক্লিনিক্যাল ডিফারেন্স ডিসিএম আর ডিসিএম দেখেন, ডিসিএম ইকু তো যাকে দিবেন সে ইকু করে আপনাকে বলে দিবে সে কি। এক শুধুমাত্র আপনার ক্লিনিক্যালি যেটা করবেন সেটা হচ্ছে একটা পেশেন্ট আসছে বলতে আমি হাঁটতে গেলে সিঁড়ি বাড়িতে গেলে বুকে দফর দফর করে, অস্থির লাগে, আমিও কয়েকবার অজ্ঞান হয়ে পড়ে গেছি। হ্যাঁ, অজ্ঞান হওয়ার হিস্ট্রি থাকবে, সিনকোপের হিস্ট্রি থাকবে, প্যালপিটেশনের হিস্ট্রি থাকবে, ডিসনেস ডিসনিয়া এক্সেশনাল ডিসনিয়ার হিস্ট্রি থাকবে, বাট তার কোনো লেগ ইডিমা, সোয়েলিং, অর্থোপনিয়া, তারপর হচ্ছে কি বেজাল ক্রেপস থাকবে না, অর্থাৎ ফেলিউরের ফিচার থাকবে না, বাট তার ইস্কিমিক সিনড্রোম থাকবে। ইকু করতে দিবেন অথবা মারমার পেতে পারেন। মারমারটা হচ্ছে এওটিক এবং কি বলে আপনার প্যারাস্টামাল রিজনে মারমার পাবেন। এবং মারমারটা হচ্ছে কি যেটা হবে মারমারের ক্ষেত্রে নর্মালি হচ্ছে কি আসলে এগুলো খুব অল্প অল্প যে মানে প্রথম থেকে বলে জিনিসগুলো আপনারা ধরতে খুব ইজি হইতো আর কি। হ্যাঁ, বাল সালবা করলে স্কোয়ারিং করলে হচ্ছে বাড়বে কিন্তু অ্যাসিডটা কমবে, স্ট্যান্ডিং করলে এটা বাড়বে অ্যাসিডটা এটা কমে যাবে। অর্থাৎ বাল সালবা যখন হাত কামড় তখন ব্লাড প্রেশার বাড়লে এইচসিএমটা বাড়বে বাট অ্যাসিডটা কমে যাবে। অর্থাৎ একটা মারমার পাবেন, এতটুকু মনে রাখেন। হ্যাঁ, মারমার পাবেন, একটা ইকো করবেন, ইকোতে তারা বলবে যে এটা এইচসিএম। এইচসিএম যখন আপনার কাছে আসবে তখন দেখবেন হচ্ছে অবস্ট্রাকশন আছে কিনা, তারা ইকোতে বলে দিবে অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ হলে অবশ্যই ট্রিট করা লাগবে, নন অবস্ট্রাকটিভ হলে আপনি ফলো আপ করতে পারবেন। অবস্ট্রাকটিভ হলে ট্রিটমেন্ট কি, তাকে হচ্ছে কি বিটা ব্লকার দিতে হবে এবং হচ্ছে কি অবশ্যই মানে ইন্টারভেনশনিস্ট বা সার্জনের কাছে পাঠাতে হবে। যাদের নন অবস্ট্রাকটিভ তাদেরকে 1 বছর পরে ফলো আপ করতে হবে, কি অবস্থা সেটা দেখা, অবস্ট্রাকটিভ হচ্ছে কিনা। ইনজেকশন কিরকম থাকে? আমার টাইমটা কিন্তু একেবারে আমার 3টা পেশেন্ট অনেকক্ষণ ধরে বসে আছে। কি বলতেছিলেন? ইনজেকশন ফ্র্যাকশনটা কিরকম থাকে এই ধরনের পেশেন্ট? খুব ভালো। এসএম এর পেশেন্ট এইচসিএম এর পেশেন্ট 80, 85, 75, 70-এর উপরে, তার তো মাসেল মাস খুব ভালো, সে সে খুব শক্তি সামর্থ্য কিন্তু কাজ করতে পারে না, মুখ বন্ধ করে রাখছেন। ফিজিওলজি হচ্ছে কি তার শক্তির অভাব নাই, বাট সে শক্তি সে কাজে লাগাইতে পারে না, মুখ বন্ধ। এবং আগে স্যার একটা কথা বলছিলেন যে স্ট্রোকের পেশেন্টদেরকে আমরা জিটিএন দেই না। এখন স্যার প্রেসার যদি বেড়ে যায় তাহলে আমরা কি ইউজ করতে পারি ওই সব পেশেন্টদের ক্ষেত্রে? অ্যান্টিরিয়র এমআই? এন্ট্রি এমআই তে ভাই প্রেশার তো কম থাকে। এন্ট্রি এমআই পেশেন্ট যদি হাইপারটেনসিভ যদি এমআই নিয়ে আসে, হাইপারটেনসিভ এমআই যদি ব্রেনে যদি কিছু না থাকে তাহলে আপনি জিটিএন কেন ইউজ করবেন? আমরা তো হাইপারটেনশনের জন্য তো জিটিএন ইউজ করি না, আমরা হাইপারটেনশনের জন্য জিটিএন ইউজ করি খুব অ্যাগ্রেসিভ মোডে গেলে, অর্থাৎ হাইপারটেনসিভ ইমার্জেন্সি, মেলিগন্যান্ট হাইপারটেনশন। সেক্ষেত্রে যদি কোনো পেশেন্ট, আপনার প্রশ্নটা এটা যে মেলিগন্যান্ট হাইপারটেনশন সাথে স্ট্রোক নিয়ে আসছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা হচ্ছে কি আইভি যে ল্যাবেটল যেটা আছে সেই আইভি ল্যাবেটল ইউজ করি অথবা সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ইউজ করি, কিন্তু আপনার এই যে জিটিএন ইউজ করি না। স্যার মেটোপ্রোলোল কি ইউজ করা যাবে? মেটাবলিক কি ইনজেক্টর পাওয়া যায়? না, ইনজেক্টর পাওয়া যায় না। তাহলে আমার কথা হচ্ছে মেলিগন্যান্ট হাইপারটেনশনের ক্ষেত্রে আপনার ওরাল তো অনেক কিছু আছে। ওরাল হচ্ছে কি আপনার এআরবি ইউজ করতে পারেন, টেলমিসার্টান ইউজ করতে পারেন, বালসার্টান ইউজ করতে পারেন, কি বলে আপনার এই যে মানে এআরবি, এস ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার সবই তো আপনি ইউজ করতে পারবেন। স্যার ইসকেমিক আর হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে মানে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ড্রাগ অফ চয়েস গুলো কিরকম হবে? ইসকেমিক আর হেমোরেজিক স্ট্রোকের অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ড্রাগ অফ চয়েস। দুই স্ট্রোকের ক্ষেত্রে আপনার বিপি ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে কি যখন হিমোরেজিক স্ট্রোক হবে
শুধুমাত্র এতটুকু ডিফার রাখেন, একটা সিটি স্ক্যান করছেন, বললো যে হিমোরেজিক স্ট্রোক, সেক্ষেত্রে ব্লাড প্রেশার রিডাকশনের ক্ষেত্রে আমাকে টার্গেট রাখতে হবে, অ্যাগ্রেসিভ ব্লাড প্রেশার রিডাকশন করা যাবে না। আর যদি হিমোরেজিক না থাকে, ইনফেক্টিভ স্ট্রোক থাকে, সাথে হচ্ছে কি আপনার ব্লাড প্রেশার অনেক বেশি, আপনি ইচ্ছা মতো ব্লাড প্রেশার রিডাকশন করতে পারেন, সেক্ষেত্রে ড্রাগের কোনো বাউন্ডারি নেই। শুধুমাত্র ড্রাগের বাউন্ডারি তখন আছে যদি হিমোরেজিক হয়। আর আমি যদি অ্যাগ্রেসিভ বিপি রিডাকশন করি, যেখানে হচ্ছে কি আপনার কি বলে ওই যে মানে হিমোরেজিকটা আরো বেশি অ্যাগ্রাভেট করতে পারে। বুঝতে পারছেন? স্যার স্যার কোন মানে ইনজেক্টেবল মেটোকার্ড হাইপারটেনসিভ গুলো দিতে পারবো সেক্ষেত্রে, কোনটা ক্ষেত্রে কোনগুলো দিলে মানে রেজাল্ট ভালো পাবো? বললাম তো, হ্যাঁ। যেমন হচ্ছে কি আমরা ব্লাড প্রেশার কমানোর জন্য কয়েকটা দুইটা ইস্যু, একটা হচ্ছে যদি এখন হাইপারটেনশন ঢুকতে হবে, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। যদি অ্যাগ্রেসিভ ব্লাড প্রেশার, আমাকে ভর্তি করে আইবি ফর্মে দিতে হবে। যদি অ্যাগ্রেসিভ হাইপারটেনশনের সাথে যদি দেখা যায় স্ট্রোক থাকে, সেক্ষেত্রে আমরা জিটিএন না দিয়ে ওখানে সোডিয়াম নাইট্রোক্সাইড অথবা বিটা ব্লকার লেভোটিরল ইউজ করি। যদি দেখা যায় স্ট্রোক নাই, হার্ট অ্যাটাক আছে বা এমনি হাইপারটেনশন আছে, সিভিয়ার হাইপারটেনশন, সেক্ষেত্রে আমরা জিটিএন দিয়ে ব্লাড প্রেশার রিডাকশন করি। যদি দেখা যায় হচ্ছে কি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন না, অর্থাৎ হাইপারটেনসিভ ইমার্জেন্সি না, শুধুমাত্র হাইপারটেনসিভ আর্জেন্সি, অর্থাৎ যেটা হাইপারটেনশন অনেক বেশি কিন্তু এন্ড অর্গান ড্যামেজ নাই, সেক্ষেত্রে আমরা ওরাল ফর্মে দিই। ওরাল ফর্মে আমরা কি দিই বর্তমানে? টেলমিসার্টেন খুব কমনলি আমরা ইউজ করি, বিটা ব্লকার মধ্যে নেভিবুলোল আমরা খুব কমনলি ইউজ করি, তারপর হচ্ছে কি আলফা ব্লকার যেমন প্রাজোপ্রেস, আলফা প্রেস, এগুলো খুব কমনলি ইউজ করি ব্লাড প্রেশার রিডাকশন করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, এই হেমোরেজিকে একটু দ্রুত কমানো যায়, বাট ইসকেমিকে তো বলে যে আস্তে আস্তে মানে না কমানোর জন্য, ইসকেমিক স্ট্রোক। আচ্ছা না, এই জন্য স্যার কোনগুলো আপনি মনে হয় ভুল কোন বলতেছেন। এআরবি বা এসনি? আপনার জানা মনে একটু ভুল হচ্ছে যে হিমোরেজিক স্ট্রোকে মানে স্লোলি কমাতে হয়। ইনফ্যাক্ট ইসকেমিক স্ট্রোকে হচ্ছে মানে কমানো যায় অ্যাগ্রেসিভ। যেসব ইনফেকশন অনেক বড় এবং যেখানে হিমোরেজিক স্ট্রোক, এই দুই জায়গা হচ্ছে কি আপনি অ্যাগ্রেসিভ কমাতে পারবেন না। আচ্ছা, কারণ এখানে কি ওই যে র্যামিপ্রিলের একটু রোল আছে মনে হয় এটা স্ট্রোকের ক্ষেত্রে, যদি আমরা ইয়ে করি? স্ট্রোকের ক্ষেত্রে রেমিপ্রিল রুল হয়তো বা আছে। আমার কি বলে, আমি অনেকদিন ধরে কার্ডিওলজি নিয়ে আসি তো, হ্যাঁ হিমোরেজিক স্ট্রোক মানে আমি যেটা পড়ছিলাম আর কি, যে ইসকেমিক স্ট্রোকে 185/105 মানে এর নিচে মানে আনা যাবে না, মানে 7 দিনের মধ্যে ইসকেমিক স্ট্রোক যদি হয়। না, এটা তাহলে আমরা একটু রিভিউ করি না। হ্যাঁ, যদি ইসকেমিক স্ট্রোক এমন বেশি যেটা হচ্ছে কি আপনার মিড স্ট্রিম শিফটিং হয়েছে অথবা অনেক বড়, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যদি ব্লাড প্রেশার রিডাকশন করেন, সেক্ষেত্রে হিমোরেজিক ট্রান্সফরমেশন হওয়ার একটা চান্স থাকে। আর যদি দেখা যায় হচ্ছে হিমোরেজিক হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যখন ব্লাড প্রেশার অ্যাগ্রেসিভলি কমাবেন, হিমোরেজটা স্প্রেড করবে, অর্থাৎ যেখানে ব্লাড প্রেশার বেশি ছিল এখন হঠাৎ করে সাডেনলি কমে গেলে হিমোরেজটা আরো বেশি ট্রান্সফর্ম করবে। আর নর্মাল ইনফেকশন সাইজ বড় না, সেক্ষেত্রে আপনি বিপি কমাতে কোনো সমস্যা নাই। আপনি একটু আমারটা একটু রিভিউ করেন। আমারটা ভুল হইতো, আমারটা যদি আমি যতটুকু কনফিডেন্স, আমার ভুল হওয়ার কথা না। আপনি যেটা বলতেছেন যে হিমোরেজিকে কমানো যাবে না, না, হিমোরেজিকে ভাই, হিমোরেজিকে বলছে যে একটু একটু তাড়াতাড়িও কমানো যাবে, মানে 140/90 টার্গেট, লেস দেন 149। আপনি যেটা বলতেছেন সেটা আগের গাইডলাইন। বর্তমান গাইডলাইনে বলা হচ্ছে যে ব্লাড প্রেশার তার 25% কমাইতে পারবেন। 140/90 এটা আগের গাইডলাইনে ছিল। এখন বলা হচ্ছে যে যে সময় তার টার্গেট বিপি, অর্থাৎ ওই সময় যে বিপি পাবেন সেই বিপির 25% 24 আওয়ার কমাবেন। 24 ঘন্টায় 25 এর বেশি কমানো যাবে না। বুঝতে পেরেছেন? এটা ডেফিনেটলি হিমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে, ইসকেমির ক্ষেত্রে না। স্যার এরকম একটা পেশেন্ট পেয়েছিলাম যে তার হিমোগ্লোবিন অনেক কম, অ্যাকুট এলভিএফ নিয়ে আসছে, শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, তো সেক্ষেত্রে তাকে যদি হোল ব্লাড সাজেস্ট করা হয়, সেক্ষেত্রে কি মিড ট্রান্সফিউশন লেক্সিসটা দিতে হবে? আরেকবার আমি প্রশ্ন বুঝি নাই। মানে স্যার শর্টনেস অফ ব্রেথ নিয়ে এরকম একটা পেশেন্ট আসছিল, তো তার হিমোগ্লোবিন 6। তো এক্ষেত্রে স্যার যদি তাকে মানে হোল ব্লাড দেওয়া হয়, সেক্ষেত্রে মিড ট্রান্সফিউশনে কি লেক্সিসটা দেওয়া উচিত, মানে দিতে হবে, নাকি সে যদি স্টেবল থাকে না দিলেও চলবে? স্ট্রোক থাকলে কেন দিবেন? স্ট্রোক থাকলে দেওয়ার ইন্ডিকেশন নেই। এক নাম্বার 2 হচ্ছে কি আরেকটা ইস্যু, যেমন অনেক পেশেন্ট আসে শর্টনেস অফ ব্রেথ, আপনি করে দেবেন একদম হিস্ট্রি নিয়ে মনে হচ্ছে কার্ডিয়াক ইস্যু। হ্যাঁ, আপনি আজকে আমার 6টা পেশেন্টের মধ্যে একটা পেশেন্ট পাইলেন যে কিছুক্ষণ আগে করলাম, যে আমার কাছে প্রেজেন্ট করতে হচ্ছে শ্বাসকষ্ট, আমি হাঁটতে গেলে বুকে ব্যথা হয়, হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, হাঁটতে গেলে বুকে দরফর করে,
হ্যাঁ ইসিজি করলাম, ওরকম অবভিয়াস কিছু নেই। আমরা ফলো আপ করলাম, ওষুধ দেওয়ার পর তার রেসপন্স হচ্ছে না, আমরা তাকে এনজিওগ্রাম করলাম, এনজিওগ্রাম করার আগে আমরা তাকে ব্লাড পরীক্ষা করলাম, ব্লাড পরীক্ষাতে হিমোগ্লোবিন আছে মাত্র 6। হ্যাঁ, এনজিওগ্রাম করলাম, এনজিওগ্রাম একেবারে নরমাল। আমরা জানতাম এটা হচ্ছে কি এনিমিক হার্ট ফেলিওর, এনিমিয়া কারেকশন করছে, একবার ব্লাড দিচ্ছে, পেশেন্ট ইমপ্রুভ। তো এনিমিক হার্ট ফেলিওরও সেম ফিচার নিয়ে আসতে পারে। আচ্ছা, আমি একটা পয়েন্ট বলে শেষ করি, যেহেতু আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন আছে আপনাদের এই যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, আসলে আমার মনে হয় যে প্রেজেন্টেশনের তুলনায় সে এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করাই সবচেয়ে বেটার, কারণ আমরা প্র্যাকটিক্যাল কার্ডিয়াক যেসব পেশেন্ট গুলো পান বা যেসব প্রবলেম গুলো পান, সেই সব প্রবলেম গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। কারণ জি এক্স্যাক্টলি, আমাদের অনেক উপকার হচ্ছে আপনার এটা, সত্যি কথা। থ্যাংক ইউ। স্যার ছোট রিকোয়েস্ট ছিল স্যার, Very এটা nice যদি স্যার question. আমার মনে হচ্ছে একটা সেশন করতে পারেন, আমি 1 ঘন্টা 2 ঘন্টা আপনাদেরকে সময় দেবো, আপনারা কার্ডিয়াক রিলেটেড কোয়েশ্চেন গুলো লিখে রাখতে পারেন একটা টাইম নিয়ে, এটা শুধু আনসার কোয়েশ্চেন সেশন আসতে পারে, এটা ভালো হবে। তো আমি অথরিটিকে বলতেছি যে একটা সেশন আপনারা একটা সেশন করেন যে আনসার কোয়েশ্চেন, কার্ডিয়াক রিলেটেড আনসার কোয়েশ্চেন, সেক্ষেত্রে যদি যত কার্ডিয়াক প্রবলেম গুলো আছে সেগুলো আমি আনসার দেবো আর কি। হ্যাঁ, আজকে অনেক দেরি হয়ে গেছে, আসলে আমার অনেকক্ষণ ধরে বসে আছে, আন্তরিকভাবে দুঃখিত, আমি শেষ করতে পারি না বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন স্যার, ছোট কোশ্চেন, সেটা হলো স্যার কেউ যদি এমআই পেশেন্ট থাকে, সাথে যদি দেখা গেল যে এমএস কে পেইন নিয়ে আসে, তখন স্যার কি আমরা নাপা এক্সটেন্ড বা এই ধরনের ব্যথা ওষুধ দিতে পারবো, যে প্রিভিয়াসলি সে এমআই ড্রাগগুলো পাচ্ছে, আমরা এমআই এর পেশেন্ট পেইন ইকোস্পেনও পাচ্ছে সে? কিলার ক্ষেত্রে হ্যাঁ আমরা নাপা ইনভেরিয়েবলি ইউজ করি, ট্রামাডল অর্থাৎ সেন্ট্রাল অ্যাক্টিং গুলো ইউজ করা হয়, এনএসআইডি গুলো অ্যাভয়েড করা ভালো। এনএসআইডি এর মধ্যে নাপা এনএসআইডি, বাট এনএসআইডি এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে কি নাপা, সেক্ষেত্রে নাপা ইউজ করতে পারেন। তবে সেন্ট্রাল অ্যাক্টিং ট্রামাডল বা অ্যানাডল যেগুলো, সেগুলো ইউজ করলে কার্ডিয়াক ফ্রেন্ডলি। নাম্বার 1। আমি আরেকটা বিষয় একটু শেষ করি, সেটা হচ্ছে কি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, আমরা যখন এই পেশেন্টের সিমটম তো আমরা জানি, সোয়েটিং হতে পারে, ভমিটিং হতে পারে, পেলপিটেশন হতে পারে, বিপি কমে যেতে পারে। আমরা যখন ক্লিনিক্যাল ফিচার গুলো দেখে পেশেন্ট গুলো, এটা কার্ডিয়াক পেশেন্ট বা হার্ট অ্যাটাকের পেশেন্ট, আমরা একটা ইসিজি এবং একটা ট্রপোনিন করি। যদি আমাদের কাছে ট্রপোনিন নাও থাকে, ইসিজি যদি টি ইনভার্সন বা এস্টিলিভেশন থাকে, সেক্ষেত্রে আমরা লোডিং ডোজ দেব, আমরা হচ্ছে ওনাকে যে ক্ল্যাক্সেনটা দেব, আমরা ওনাকে যদি প্রেশার বেশি থাকে প্রেশার ওষুধগুলো দেবো, দিয়ে আমাদের কাজ এতটুকু। এরপরে আমাদেরকে দেখতে হবে পেশেন্টের যদি এস্টিলিভেশন হয়, পেইনটা কতক্ষণ থেকে শুরু হয়েছে। যদি পেইনটা বলে যে আমার গতকাল রাত্রে থেকে ব্যথা, তাহলে আপনার হিসাব করে যদি দেখেন যে 12 ঘন্টা এখনো পার হয় নাই, আপনার কাছে আসছে, আপনি ইনিশিয়াল যে লোডিং ডোজ ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছেন, দিয়ে আপনার নেক্সট স্টেপ হচ্ছে কি পেশেন্টকে নিকটস্থ এমন জায়গায় পাঠানো যেখানে প্রাইমারি পিসিআই করা সম্ভব। আর যদি পেশেন্ট 12 ঘন্টা পার হয়ে যায়, আপনার ক্ল্যাক্সেন বা মানে অ্যালাক্সা দেওয়ার পরে আপনার কোনো সিসিইউ বা আইসিইউ বা সিসিইউ ফ্যাসিলিটি কোনো সেন্টারে পাঠাতে হবে। আর যদি 12 ঘন্টা পার না হয়, এমন কোনো সেন্টারে দিতে হবে যেখানে মানে সাথে সাথে প্রাইমারি পিসিআই করা যায়। আর যদি দেখা যায় আপনার সেন্টার থেকে প্রাইমারি পিসিআই যেখানে হয় সেখানে যদি 2 ঘন্টার বেশি লাগবে, সেক্ষেত্রে আপনাকে স্ট্রেপ্টোকাইনেজ দিয়ে দিতে হবে। স্ট্রেপ্টোকাইনেজ দেওয়ার পরে পেশেন্টকে আপনার পরবর্তী ট্রিটমেন্টের জন্য ওই ক্যাথল্যাব ফ্যাসিলিটি জায়গায় পাঠাতে হবে। এইসব আমরা কি আর একটু এল্ডারলিদের জন্য কি একটু কম রাখবো, নাকি ওই 1 ইউনিট পার কেজি বডি ওয়েট? আমরা এল্ডারলির জন্য একটা 75 বলি, হ্যাঁ 0.75। তো ভাই কাউকে যে ফন্ডাপেরিনাক্স দেয় আর কাউকে লো মলিকুলার ওয়েট হেপারিন দেয়, ফন্ডাপেরিনক্স লেটেস্ট বেটার, আর হচ্ছে এখন আস্তে আস্তে টেনেক্টিপ্লেস, এলটিপ্লেস, এগুলো মোর বেটার। টেনেক্টিপ্লেসের দাম হচ্ছে 65,000, আর হচ্ছে এস্টিকের দাম, স্টেপ্টোকাইনেসের দাম হচ্ছে মাত্র 11,000। সো আপনারা যে জায়গায় আছেন, একটা পেশেন্ট আপনি পেলেন, আমাদের কাছে এরকমও অনেক হয়েছে যারা জিপি করে আমাদের কাছে টেলিফোন করে, পেশেন্ট আসলো, ইসিজি করলাম, হার্ট অ্যাটাক দেখলাম, ওনাকে লোডিং ডোজ দিলাম, দেওয়ার পরে পেশেন্ট দুম করে মারা গেল, রোগীর পার্টি বলে যে আমি ওষুধকে রোগীকে মেরে ফেলছি। আপনার জিনিসটা বুঝতে হবে যে রোগী যখন এরকম হার্ট অ্যাটাক নিয়ে আসবে, সোয়েটিং হচ্ছে, ভমিটিং হচ্ছে, ইসিজি করে স্টিলিভেশন হয়ে গেছে, রোগীকে কাউন্সিলিং করবেন, এই রোগী যে কোনো অবস্থায় মারা যাবে। আমি যে ওষুধগুলো দিচ্ছি সেই ওষুধগুলো রোগী যদি 10 মিনিট পরে মরে, এই ওষুধগুলো দেওয়ার পর রোগী হয়তো 10 মিনিটের জায়গায় 20 মিনিট বাঁচবে। রোগী যদি 1 ঘন্টা পরে মারা যায়, আমার ওষুধ দেওয়ার পর হয়তো রোগী 2 ঘন্টা বাঁচবে। বাট ওনার যদি ডেফিনিট ট্রিটমেন্ট হচ্ছে ওষুধগুলো দিয়ে দ্রুত এইসব জায়গায় নিয়ে যাওয়া। এটা কাউন্সিলিং করলে রোগীর পার্টি অন্তপক্ষে আপনার উপর মানে অ্যাগ্রেসিভ হবে না। 1 নাম্বার 2 হচ্ছে সাথে সাথে হসপিটালে পাঠায় প্রাইমারি পিসিআই করতে পারলে রোগীর জন্য লাইফ সেভিং, মানে একটা রোগী হার্ট অ্যাটাকের আগে যা ছিল হার্ট অ্যাটাক পরেও সেরকম হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে আপনার আশেপাশে প্রাইমারি পিসিআই সেন্টার নাই, আপনি লো মলিকুলার হেপারিন দিলেন, আপনার যদি ওরকম ফেসিলিটি থাকে আপনি এসটিকে দিয়ে দেন। যদি এসটিকে না থাকে বা এসটি দেওয়ার ফেসিলিটি না থাকে,
অর্থাৎ এসটিকে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা কার্ডিয়াক মনিটর দরকার। যদি আপনার সেন্টারে কার্ডিয়াক মনিটর না থাকে, তাহলে আশেপাশে এমন কোনো সেন্টারে পাঠান যেখানে কার্ডিয়াক মনিটর অর্থাৎ সিসিউ ফ্যাসিলিটি আছে। যদি সেটাও না পারেন, তাহলে তাদেরকে কাউন্সিলিং করে আপনার ট্রিটমেন্টগুলো দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। আর পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি ট্রিটমেন্ট করলেন, এসটিকে দিলেন, পেশেন্ট স্টেবল হলো, স্টেবল হওয়ার পরও অবশ্যই কার্ডিয়াক সেন্টার বা ক্যাথল্যাব সেন্টার রোগীকে পাঠাতে হবে ফার্দার ম্যানেজমেন্ট করার জন্য। তাহলে ভাইয়া 12 ঘন্টার মধ্যে হলেও আমি পিসিআই করতে পারি, প্রাইমারি পিসিআই। হ্যাঁ, দুটো বিষয় মনে রাখেন, যদি হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে 12 ঘন্টা হচ্ছে কি টাইম লিমিট, আর যদি স্ট্রোক হয় সেক্ষেত্রে হচ্ছে 4.5 ঘন্টা টাইম লিমিট। অর্থাৎ জি। স্ট্রোক মধ্যে যদি 4.5 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট আপনার কাছে আসে, তাহলে আপনি যদি ইফেক্টিভ ট্রিটমেন্ট দিতে পারেন, পেশেন্ট 100% আগের অবস্থায় ফিরে যাবে, তার কোনো উইকনেস বা প্যারালাইজ হবে না। স্ট্রোক হওয়ার 12 ঘন্টার মধ্যে যদি আপনার কাছে আসে, আপনি যদি ইফেক্টিভ ট্রিটমেন্ট দিতে পারেন, পেশেন্ট 100% আগের অবস্থায় ফিরে যাবে। হ্যাঁ, 12 ঘন্টার মধ্যে আবার ভাগ করা হয়েছে যে প্রথম 3 ঘন্টা হচ্ছে গোল্ডেন টাইম, তারপর 3 ঘন্টা হচ্ছে, অর্থাৎ প্রথম 3 ঘন্টা গোল্ডেন টাইম, 6 ঘন্টা হচ্ছে কি ব্রোঞ্জ টাইম, আর 12 ঘন্টা হচ্ছে সিলভার টাইম। অর্থাৎ যত আর্লি আসতে পারবে পেশেন্টের আউটকাম তত ভালো। 12 ঘন্টার মধ্যে আসলে আমরা বলেছি একদম পেশেন্ট আগে যা ছিল তা, আর 6 ঘন্টার মধ্যে আসলে অবশ্যই পেশেন্টের রেসপন্স হবে, কিন্তু 100% আগের অবস্থা যাবে না। 12 ঘন্টা আসলে পেশেন্টকে রেসপন্স হবে, প্রাইমারি পিসিআই করা যাবে, বাট 12 ঘন্টা পার হয়ে গেলে পেশেন্টের প্রাইমারি পিসিআই করা যাবে না। যদি পেশেন্ট 12 ঘন্টা পার হয়ে গেছে বাট এখনো তার বুকে ব্যথা হচ্ছে, এখনো তার শ্বাসকষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তাকে সাথে সাথে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে পিসিআই করা যায়, সেটাকে বলা হয় রেস্কিউ পিসিআই। 12 ঘন্টার আগে প্রাইমারি, 12 ঘন্টার পরে যদি পেশেন্ট সিমটোমেটিক হয়, করার নাম হচ্ছে কি রেস্কিউ পিসিআই। গোল্ডেন আওয়ার কি 3 ঘন্টা নাকি? 3 ঘন্টা। আচ্ছা। আর ব্রোঞ্জ টাইম হচ্ছে 6 ঘন্টা, আর সিলভার টাইম হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টা পরে আমরা তখনই ক্যাথল্যাবে নিয়ে গিয়ে পিসিআই করব যদি পেশেন্টের অনগোয়িং সেসমেন্ট থাকে। ঠিক আছে, এই রিলেটেড কোশ্চেন থাকলে আপনারা লিখে রাখেন, ইনশাআল্লাহ নেক্সট সেশনে আপনাদের আনসার কোশ্চেন সেশনে দেখা হবে। ধন্যবাদ স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।